আমাকে আজ এক সাংবাদিক 4টি প্রশ্ন দেয়। তো 4টি প্রশ্ন তারা উত্তর দিতে বলে, ভিডিও করে পাঠাতে বলে। তো আমার মনে হয়েছে যে ভিডিও করে যখন পাঠাবো তো আমি এই পুরো ভিডিওগুলো, যে তারা তো আসলে পুরোটা দেখাবে না, তারা সংক্ষেপ করে তারা তাদের মতন করে করবে, কিন্তু আমার টাইমলাইনে পুরো ভিডিওটি শেয়ার দেওয়া থাক। তাদের যে প্রশ্নগুলো, তাদের প্রশ্নের প্রথম প্রশ্ন যে সেই দিন অর্থাৎ 4ই জুলাই, তো 4ই জুলাই কি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক ভবনে? আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে আমার সামনে যেভাবে একটা মব সৃষ্টি করা হয়েছিল, বা যেভাবে অস্থিরতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদের সামনে, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করা হয়েছিল। তা আমি ওই দিন আমি যখন আমার ভাইবা, আমি 12টার দিকে জানতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু স্টুডেন্টরা ধর্মীয় রাজনৈতিক সংগঠন বা ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত, এরকম ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত যারা, এবং সেই স্টুডেন্টগুলো তারা আমার বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছড়ানো শুরু করছে। এই মোটামুটি 12টা এর দিকে তারা হুলস্থুলভাবে একটার পর একটা পোস্ট করে, এবং কী কারণে? আমার দেশের একটি নিউজ নিয়ে, যেখানে লেখা আছে যে আমি নাকি এই হত্যা মামলার আসামি, এরকম। এতে আমার কেন ভাইবা এটা সেটা। তো ঠিক আছে, এর মধ্যে আমি চেয়ারম্যানকে ফোন দিই, জিজ্ঞেস করি, জানতে চাই। তো চেয়ারম্যানকে আসতে পারে, ঠিক আছে দাদা আপনি আসেন। পরে আমি যখন যাই একটু আগে ধরেন আমি মোটামুটি 2:45টার দিকে আমি ক্যাম্পাসে পৌঁছে, আমি পাশে সিনজেনে আমি দেখতে তখন দেখলাম যে এরা রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে পুরো জায়গাটা দখল করে, পুরো যেখানে যে এমন একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে, এবং প্রচুর উস্কানিমূলক তারা বক্তব্য দিচ্ছে, প্রচুর মানে তারা তাদের মতন, তারা শুধু তাদের যে এজেন্ডা, তাদের সাংগঠনিক এজেন্ডা বাস্তবায়ন করতেছে, বা তাদের উপরে নির্দেশটা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। তা আমি এটা দেখে আমি যখন বুঝলাম তারা কি করতে চায়, এটা তো বোঝাই যায়, দেখলে বোঝা যায়। তখন আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন দিতে থাকি, এবং উপাচার্য আমাদের কামাল স্যার, উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় ইয়ে স্যারকে, দুজনকে আমি একেবারে ধারাবাহিক কল দিতে থাকি। তারা যখন কল রিসিভ করে না, ঠিক এরপর আমি প্রক্টরকে ফোন দিই। অনেকবার প্রক্টরকে ফোন দেওয়ার পরে একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ধরে, তিনি বলে যে হ্যাঁ স্যার আমরা দেখতেছি। তারপর আমি অনেকক্ষণ অপেক্ষা করি, মোটামুটি ধরেন প্রায় হয়তো 10 মিনিটের মতন হবে। ওরকম একটা মবের পাশে বসা, আমি সিএনজির মধ্যে দেখে তারা হয়তো খেয়াল করে নাই। আমি ভাবুন যে কেমন একটা পরিস্থিতি। তো সেই জায়গা থেকে তারপরে আমি যখন মনে হলো যে না, এখানে যে অবস্থা, সেখানে এরা কোনো আমার উপর হামলা করতে পারে, এটা করতে, তখন এটা মনে করে আমি তাড়াতাড়ি উপরে উঠে যে আমার মনে হয়েছে যে নিরাপত্তা। আমি যখন উঠতে যাচ্ছি তখন আমার পিছে এই মব গ্রুপ কিছু আসা শুরু করে বা আসে টের পেয়ে, এবং তার পরবর্তীতে আমি ভিসি অফিসে ঢুকে যাই। ভিসি অফিসে যখন আমি ঢুকে যাই, কারণ আমার মনে হচ্ছিল যে আমি এই যে সমস্যা হচ্ছে বা আমার বিরুদ্ধে বিষয়, আমি আগে ভিসি স্যারকেই জানাইতে চাই যে স্যার আমার কি করণীয়, কারণ আমি তো তাকেই জানাবো, সে আমাদের অভিভাবক। তো তারপরে যেগুলো করেছে আপনারা দেখেছেন এই পুরো সেগুলো, এবং তাদের করা ভিডিওর মাধ্যমেই কিন্তু বিশ্ববাসী দেখেছে, মানে শুধু দেশবাসী না, যে তারা দেখুন একটা শিক্ষককে এভাবে লাঞ্ছিত করে সেটা গর্বের সাথে তারা ফেসবুকে আপলোড দিয়েছে। তা ভাবা যায় তারা কি টাইপের তাদের মানসিকতা। তো এটা একটা প্রশ্ন তাদের। তারপরে দ্বিতীয় প্রশ্ন, প্রশাসনের দাবি ঘটনার দিন আপনি থাকার কথা ছিল না ভিসি রুমে, আপনাকে কেউ সেখানে ডাকেনি, আপনি সেখানে গেলেন কেন? আপনার জন্য নির্ধারিত রুম ছিল, আপনি শিক্ষার্থীদের সামনে ভিসি রুমে প্রবেশের পর শিক্ষার্থীরা আরও উত্তেজিত হয়ে, আমি প্রথমত শিক্ষার্থী বলবেন, এরা কি শিক্ষার্থী? এরা এজেন্ডা বাস্তবায়নকারী। শিক্ষার্থী বললে পরে তো সেখানে তো আমার বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও তো থাকার কথা ছিল, যদি তাদের যৌক্তিক আন্দোলন থাকে। আমার ডিপার্টমেন্টেও তো 500-র উপরে স্টুডেন্ট আছে, এই 500-র মধ্যে মিনিমাম 5 জন তো তাদের চিন্তা ভাবনার সাথে যুক্ত থাকার কথা। তো এরা হলো বিশেষ এজেন্ডা বাস্তবায়নকারী, তাদের লক্ষ্য সবাই জানে, সবাই বোঝে, এবং তারা কি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত, তারা কোন ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত, তাদের মানসিকতা কি, এটা সবাই এগুলো জানে, বোঝে। তো আমার নিচে যেহেতু এরকম মব সৃষ্টি হয়েছে, আমি উপরে উঠে তো আমি ভিসির অফিসে, তিনি অভিভাবক সেই হিসাবে যাব। তো
তা আমার জন্য নির্ধারিত, আমি জানি না আমার জন্য নির্ধারিত কোন জায়গায় ছিল। আমাকে এই কথাগুলো যদি সামনাসামনি যারা বলেছে প্রশাসনের, তাদের সাথে যদি কথাগুলো বলতে পারতাম, তারা যদি আমাকে বলতেন তাহলে খুব ভালো হতো যে আমার জন্য যে কোন জায়গায় রুম বরাদ্দ ছিল আমি জানি না। আচ্ছা, যদি আমার উপরই অভিযোগ আসে, তাদের যদি এতই সত্যতা থাকে, আমি গেছি, তাতে আরও খুশি হওয়ার কথা। সামনাসামনি সব, আমি বারবার বলছি যে স্যার সামনাসামনি সব আলোচনা হোক। আমার মধ্যে সৎসাহস আছে দেখে তো আমি বলছি সামনাসামনি আলোচনা হোক। তাদের সেই সৎসাহস নাই দেখে তারা এরকম অস্থিরতা সৃষ্টি করে এরকম এরকম করতেছিল, কারণ তারা সামনাসামনি ফেস করা তাদের সেই অ্যাবিলিটি নাই। তারা পেছনে বসে ওই ছবির সাথে ছবি দেখায়া, বিভিন্ন ছবির সাথে ছবিতে এরকম করে তারা তাদের মতো এজেন্ডা করবে। তা আমি এখানে আমি ভিসি রুমে আমি পড়ার পরে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে গেছে এরকম না। তাই আমি গেছি, আমি তো ওখানে গেছি, আমি ভিসি রুমে যাইতেই পারি। এবং যাওয়ার পর আপনার বিরুদ্ধে শিক্ষার্থী অভিযোগ আপনি ধর্মীয় নাকি অন্য কারণে আপনাকে জুলাই আন্দোলন, আমি বলবো যে তাদের যে আচরণ, এটা কোনো নৈতিকতা মনে হয় নাই। তারা নিজেরা একটা ধর্মীয় সংগঠন বা একাধিক ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত, আপনারা সবাই বিষয়টা জানতে পারছেন। তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের চিন্তা, তাদের দর্শন। তো তারা, আমি একটা সংখ্যালঘু, আমিও সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় নিয়ে কাজ করি। তাহলে আমার উপর যদি ধর্মীয় লেব আসে, তারা যারা হামলা আমার উপর আমার সাথে অসভ্যতা করেছে, তারা তো ধর্মীয় লেবাসে ছিল। তাহলে ধর্মীয় লেবাসে আমি মাইনরিটি নিয়ে কাজ করি, আমার উপর যদি এরকম করে, তাহলে আমি তো সেটা বলতেই পারি যে এখানে অবশ্যই ধর্ম এখানে মস্ত বড়। তারা সংখ্যাগরিষ্ঠের অভিমান থেকে, যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই যাই হোক, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন শিক্ষক, যে আমার কোনো সম্মান নাই, আমাকে যেখানে খুশি নাস্তানাবুদ করা যায়, নাজেহাল করা যায়, এটি তাদের একটা তা আমি অবশ্যই বলবো যে এটা ধর্মীয় কারণেই হয়েছে। তারা যদি এটা আমার দেশে, এবং জুলাই আন্দোলনের বিরোধিতাকারী, আমি কোনো জুলাই আন্দোলনের আপনি দেখতে পাবেন যে ওই জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, জুলাইয়ের বোধহয় 16 তারিখ থেকে আগস্টের প্রথম সপ্তাহ, পক্ষে বিপক্ষে কোনো পোস্টই দেয়নি। আরেকটা কি ভাইরাল করতে, কি আমি রাজাকারের, আমি মুক্তিযোদ্ধার সন্তান। রাজাকার শব্দটা দেখলে, রাজাকাররা আমার ঘর পুড়াই দিছে, আমাদের বাড়ি পুড়াই দিছে, রাজাকাররা আমার মামা বাড়ি পুড়াই দিছে, রাজাকাররা আমার দুজন মামাকে হত্যা করেছে, রাজাকাররা আমার এক মেশোকে ধরে নিয়ে গেছে, রাজাকাররা আমাদের পরিবারের সর্বস্ব করে দিছে, রাজাকাররা আমাদের জমি দখল করছে। তাহলে আমি রাজাকারের প্রতি তো আমার একটা ক্ষোভ থাকবে, রাজাকারদের প্রতি। তো এটা তো একটা স্বাভাবিক। তো সেটা কারো খারাপ লাগতে পারে, সেটা তাদের ব্যাপার। রাজাকারদের, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে রাজাকারদের প্রতি আমরা ছোটবেলা থেকে কারদের প্রতি একটা নেতিবাচক চিন্তা ছিল, এবং তখন এই শব্দটা নেতিবাচক শব্দই ছিল। হ্যাঁ, আমাদের সেই নেতিবাচক ভাবতে, এই রাজাকাররা তো মারা গেছে, অধিকাংশ রাজাকাররা, তাদের সন্তানেরা যদি তাদের আচরণ দিয়ে চেঞ্জ করতে পারে বা সংখ্যালঘুর মন জয় করতে পারে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আমি কোনো জুলাই আন্দোলন এগুলোর কোনো বিরোধিতাও করি নাই, এগুলো নিয়ে আমার কোনো কথাই ছিল না। কারণ আমার মনে হয়েছে যে আমরা সাপোসার সংখ্যালঘু, এর বড় বড় ব্যক্তিদের সামনে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ। সামনে গেলে বলে যে আমাকে শ্রদ্ধা করতেছে না, আমার সামনে চলে যাচ্ছে, এই তুই আমার আগে আগে যাস। আর পেছনে গেলে বলে এই তুই আমার ছায়া মারাস। তা আমাদের হিন্দুদের অবস্থা হয়েছে এটা আমি বুঝি। এই কারণে আমি এর পক্ষেও বলি নাই, বিপক্ষে বলে আমি আমার মতন ছিলাম। তো সেটা তো সমস্যা, সেখান থেকেও সে বের করছে, বলে যে আমি নাকি জুলাই বিপ্লবের ওই সময় আমি একটা অক্টোবর মাসে করছে। আরে বাবা, ওই যেটা তারা প্রচার করতেছে, দেখবে একটা কনভেনশন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের, তারা আমেরিকান শাখা, তারা করছে তাদের একটা সম্মেলনে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের মাইনরিটিদের 1 নম্বর সংগঠন। সেই সংগঠন যদি আমেরিকায় এরকম অনলাইন কনফারেন্স করে, তা আমরা যারা মাইনরিটি কাজ করি, আমরা কি এটা অংশগ্রহণ করতে পারি না অনলাইনে? সেখানে বাংলাদেশের সকল হিন্দু লিডাররাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন নেতারাও এখানে অংশগ্রহণ করছে। আপনি দেখবেন শুধু একা না। কিন্তু আমার সমস্যা ওই যে আমাকে দিয়ে চুলকাইতে হবে তাদের, এইটা। এবং ওইখানে জেনোসাইড শব্দটা আসছে। আরে বাবা, জেনোসাইড হয় নাই। আমাকে টপিক ছিল যে 71 সালে যে মন্দিরগুলোতে যে জেনোসাইড, যেমন আমাদের কৈবল্যধাম আশ্রমে, সেখানে প্রায় 25 জনের উপরে কিন্তু 71 সালে গণহত্যা হয়েছে। আপনার জগৎবন্ধু আশ্রমে কীর্তন করা অবস্থায় 8 জনকে হত্যা করছে। জগৎবন্ধু সুকচর আশ্রমে সেখানে প্রায় 12 জনকে হত্যা করেছে। রমনাকালী মন্দিরে প্রায় 40 জনকে। তাহলে হিন্দুদের মন্দিরগুলোতে 71 সালে যেভাবে গণহত্যা হয়েছে, তো সেইটা নিয়ে আমাকে একটা যদি কেউ প্রবন্ধ পড়তে হলে সেটাও সমস্যা। মানে সেটাকে সে কানেক্ট করতেছে, ওখানে জেনোসাইড এটা আছে, জুলাই আন্দোলনের বিপক্ষে আমি জেনোসাইড আমেরিকায় করতেছি, মানে কিভাবে 2 2 4 মিলে। তাহলে এরা তো মিথ্যাবাদী, প্রতারক।
পুরো মানুষকে বিভ্রান্ত করে। এরা এই কারণে সরাসরি কোনো মানুষকে ফেস করতে পারে না এবং ফেস করতে দেয় না, কারণ ওরা জানে ওরা মিথ্যাবাদী, ওরা মানুষকে সামনাসামনি এরা কি করবে, হুমকি ধামকি দিবে, মানুষ ভয় পেয়ে সরে যাবে, আর না হলে হয়তো এই যে আমাদের এরকম হামলা করবে। এই আপনি ইস্যুটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ায় ধর্মীয় অনুভূতি পাওয়ার চেষ্টা করছেন। ভাই ইস্যুটা তো ভিন্ন দিকই, ইস্যুটা তো ভিন্ন দিকই। আপনি খেয়াল করেন এরা যেটা করছে, এরা কি কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের, আপনারা এই দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষেরা, মন্ত্রী এমপিরা, রাজনীতিবিদরা বিভিন্ন ইসলামিক দেশের মন্ত্রী এমপিদের সাথে ছবি তুলে না? আমি যদি আমার হিন্দু সম্প্রদায়ের কারোর সাথে আমি নেপালের কারোর সাথে আমি নেপালের সংগঠন মন্ত্রীর সাথে আমি ছবি তুলেছি, আমি ভারতের সংগঠন মন্ত্রী, তা আমার হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে আমি ছবি তুললে সমস্যা? এরা যে দেশ বিদেশে ছবি তুলবে বিভিন্ন ইসলামিক দেশের ইসলামিক প্রতিনিধি, তাহলে সমস্যা নেই, হিন্দু করতে পারবে না। তাহলে এই যে মানসিকতা, তাহলে পুরো বিষয়টাকে ধর্মীয়করণ কারা করছে? আজকে আমি মাইনরিটি নিয়ে কাজ করি, আমাকে যদি ধর্মীয় লেবাসে হুমকি দেয়, তাহলে তো আমি মানে এটা তো বলা লাগবে না, এটা যে কোনো বাচ্চা মানুষও বোঝে যে এটার পেছনে একটা সাম্প্রদায়িক দেশ। এবং এটার সাথে যদি কোনো ধর্মীয় সংগঠনগুলো, আপনারা জানেন যে ধর্মীয় সংগঠন কারা যুক্ত এটার সাথে, আমার নাম বলার দরকার নেই, তারা অনেকে গর্ব সহকারে প্রচার করতেছে, এটা একটা ওপেন সিক্রেট, নামও বলার দরকার নেই, সবাই জানে যে কারা এই কাজগুলো কারা কারা করছে বা কোন কোন সংগঠন, একটা না একাধিক সংগঠনরা করছে, তাদের এজেন্ডা কি, তাদের দৃষ্টিভঙ্গি কি। তাহলে এই যে এই বিষয়টা তো ধর্মীয় আমি করি নাই, এটা তারা করছে। তা আমি মনে করি 4টা প্রশ্ন ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের এইটাই আমি বলছিলাম যে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আপনারা যদি মানে অর্থাৎ এখানে দেখেছি যে আমার কাছে না জিজ্ঞেস করে অনেকে তাদের মতন করে তারা নিউজ করেছে, তারা তো যারা আমাদের কাছে জিজ্ঞেস করছে তাদের হয়তো আমরা উত্তর দিয়েছি, তারা জানতে পারছে। তো আমি আপনাদের বলবো যে আপনাদের যদি কোনো ইনকোয়ারি জানার কিছু থাকে আপনি সেটা বলবেন। আর এরা যে বলে যে দেখুন তারা বলতেছে যে কি এনামুলের মামলা, এটা হলো সেই এনামুলের মামলা। এনামুলকে সরু মিয়া, নূরজাহান বেগম, চৌধুরী বাড়ি, এটা মানে এর আমি দেখি নাই, আমি যখন এটা এরকম করার চেষ্টা করছে তখন আমি লোকটার ছবি দেখলাম, ব্যক্তিটাকে খুবই নিম্নবিত্ত একটা মানুষ, তারে এই যে যারা মামলা করে মানুষ থেকে পয়সা করে, মামলা ব্যবসা করে, এই মামলা ব্যবসায়ীরা এই লোকটাকে দুইরা হয়তো মামলা এগুলো করাইছে। এখানে আপনি যদি মামলাটার শেষের 2 পৃষ্ঠা পড়েন, সেখানে আছে এই ভাঙচুর এইটা সেটা হামলা, এগুলো এটা একটা অন্য একটা মামলা, যে ভাঙচুর ওই যে 26 তারিখ উনি গেছেন কোর্টে, ওনার উপর হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এইটা। তাহলে এরা বলছে আলিফ হত্যার মামলা, বলতেছে একদিকে বলতেছে যে এনামুলের মামলা, তাহলে এনামুলের মামলা তো আলিফ হত্যার মামলা না, আলিফ হত্যার মামলা তো পুলিশ করেছে, আলিফের বাবা করেছে, ভাই এরা করেছে, এটা তাহলে এই মামলার সাথে তো এটা তো আলিফ হত্যার না, এটা হত্যা পরবর্তী যে ভাঙচুর বা বিস্ফোরক এগুলো বিভিন্ন অভিযোগের এটা মামলা। তাহলে সেখানে এই মামলাটাতেই আমার নাম দিয়েছে, মামলাটা আমার জানা মতে নথিভুক্ত হয় নাই, কারণ তারা বিভিন্ন সময় এটাতে মিথ্যা মামলা পুলিশও জানে, পুলিশের সাথে দফায় দফায় ঘোরার পরে যখন পুলিশ নেয় তারপর কোর্টে গেছে, কোর্টের মাধ্যমে ওই যারা মানে একেবারে কট্টরপন্থী কিছু আইনজীবীদের নিয়ে ঠিক করে, তখন কোর্ট ওকে মানে দেখতেছে তারা এরকম করছে, তখন পুলিশকে বলছে এটা করা যায় কিনা, একটা পুলিশের কাছে জানতে চেয়েছে। তা আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি, ওই সময় বারবার যোগাযোগ, তারা বলছে না এটা কোনো মামলাই হয়নি, এটা যেহেতু হয়নি এটার আপনি কি জামিন নেবেন। তো যেটা দেখুন তারা কতটা মিথ্যাবাদী, একদিকে বলতেছে যে এটা আলিফ হত্যার মামলা, আবার এনামুলের মামলা, তাহলে এনামুলের মামলার মধ্যে আলিফ হত্যারই বিষয় না, হত্যা পরবর্তী ওই সিচুয়েশনে ওনার উপর যেগুলো যা বা ওই পরিস্থিতি কি হয়েছে সেগুলো আছে এটার মধ্যে, আপনারা চাইলে সফট কপিগুলো এটা দেখতে পারেন। তো আমি দেখলাম যে এরা যা বলতেছে প্রায় সবই মিথ্যা, মানে মিথ্যাচার দিয়ে মানুষকে প্রতারিত করতেছে। তা আমি দিন শেষে যে আমরা বাঙালি বাংলাদেশি, এই যে আমরা যারা সবাই তো দিন শেষে আমরা একজন আরেকজনের সহাবস্থান করে আমাদের বাঁচতে হবে, সবার সাথে সবাই যুক্ত, হিন্দু মুসলিম নির্বিশেষে। কিন্তু এই যে যারা অশান্তি সৃষ্টি করে এগুলো করতেছে, এরা মনে করে যে আমাদের বিভেদ সৃষ্টি করতেছে, অনৈক্য নষ্ট করতেছে, এবং আমরা যে একটা সবাই মিলে যে একটা যৌথ মিলেমিশে থাকবো সেই জায়গাগুলোকে নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, তো আমি আর কথা বাড়াবো না, আপনারা যে কষ্ট করে শুনেছেন আপনাদের ধন্যবাদ।